স্থূলতা বা ওবেসিটি এখন শুধুমাত্র কোনো ব্যক্তিগত সমস্যা নয়, বরং এটি বিশ্বব্যাপী জনস্বাস্থ্যর একটি চরম সংকট বলা যেতে পারে। দুঃখজনক হলো সত্য যে বাংলাদেশে এই স্থূলতার হার খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নারীদের মধ্যে এবং শিশুদের মধ্যে এই স্থূলতার হার সব থেকে বেশি। আজ 4ই মার্চ বিশ্ব স্থূলতা দিবস। আজ আমরা আলোচনা করার চেষ্টা করব এই স্থূলতার কারণ কিভাবে এটিকে প্রিভেন্ট করা যেতে পারে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের আগামী প্রজন্মকে কিভাবে আমরা এই স্থূলতা থেকে রক্ষা করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এরিট্রিক্যালিন ক্রনিক কেয়ার ডিভিশন অফ এরিস্ট্রা ফার্মা লিমিটেডের সৌজন্যে এনটিভির স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণে। বিশ্ব স্থূলতা দিবস উপলক্ষে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী, অধ্যাপক মেডিসিন বিভাগ এবং ভাইস প্রিন্সিপাল মুক্তা মেডিকেল কলেজ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন অধ্যাপক ডক্টর মুশাররত সুলতানা, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান গাইনি অ্যান্ড অবস বিভাগ এবং ভাইস প্রিন্সিপাল ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। স্যার এবং ম্যাম, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই ডক্টর শাহাবুল হুদা চৌধুরী, আপনাকে দিয়ে আমাদের আলোচনাটা শুরু করতে চাই। আজ বিশ্ব স্থূলতা দিবস। প্রথমে আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্থূলতার বর্তমান সিনারিওটা আসলে কোন পর্যায়ে রয়েছে? স্থূলতা ওবেসিটি যেটা, এটা আসলে বাংলাদেশে বেশ কিছু বছর আগেও তেমন সমস্যা ছিল না, কিন্তু গত 8 থেকে 10 বছর ধরে দেখা যাচ্ছে গ্র্যাজুয়ালি স্থূলতার সমস্যাটা আসতেছে। এবং বিশেষ করে শুধু বাচ্চাদের ক্ষেত্রে না, বাচ্চারা, অ্যাডাল্ট পপুলেশন, নারীরা সবাই স্থূলতা বিভিন্ন পর্যায়ে আক্রান্ত। স্থূলতাটাকে আমরা দুভাগে ভাগ করেছি এখানে। স্থূলতা একটা পর্যায়, একটা অবস্থান, যেটা কিনা যেখানে শুধু সে ওবেস, সে স্থূল, কিন্তু আরেকটা আছে স্থূলতা কিন্তু একটা রোগও হতে পারে। এই রোগটা যখন দেখা যাচ্ছে এই স্থূলতার জন্য তার পারিপার্শ্বিক কার্যক্রমে সমস্যা হচ্ছে, তার ডায়াবেটিস, তারপর হাইপার টেনশন, তার হার্টের সমস্যা হচ্ছে, এবং এই স্থূলতা রিলেটেড অস্টিওআর্থ্রাইটিস, হাড়ে ব্যথা, এগুলো হচ্ছে, তখন তো এটা রোগই হচ্ছে। তো সুতরাং স্থূলতাটাকে আমরা একদিকে এটাকে প্রিভেনশনও করা উচিত, এদিকে এর ট্রিটমেন্টও করা উচিত। বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে স্থূলতাটাকে আরেকটু বলতে পারি যে ওভারওয়েট, মানে স্থূলতার আগের পর্যায়ে যেটা, সে ওভারওয়েট কিন্তু অ্যারাউন্ড 14% মতো বাংলাদেশে। তাহলে বাংলাদেশে কিন্তু গত 1975 সালে এটা দিয়ে যদি একটা প্রিভ্যালেন্স আমরা পার্থক্য দেখি, তাহলে দেখবো যে 0%, মানে মানুষ 0 থেকে এখন অ্যারাউন্ড 14% মতো পেশেন্ট ওভারওয়েটে চলে যাচ্ছে, এবং তাদের ভিতরে 6% মতো স্থূল মানে অ্যারাউন্ড 30 BMI 30-এর উপরে। আর বাচ্চারা তো আসলে আমরা কখনো চিন্তা করিনি যে বাচ্চারা স্থূল হবে। বাচ্চারা তো খেলাধুলা করার সুযোগ ছিল, কিন্তু দেখা যাচ্ছে এখন তো সেরকম সুযোগ নাই, ফলে বাচ্চাদের ভিতরে ওবেসিটি বাড়ছে। এবং বাড়ছে আমরা বলতে পারি যে স্কুল লেভেলে ছোট ছোট কিছু সার্ভে করা আছে, যেখানে দেখা যাচ্ছে প্রায় 2 থেকে 3% বাচ্চারা স্থূলতার হুমকির সম্মুখীন। কিন্তু বাচ্চারা যেটা হচ্ছে সেটা হতে পারে ন্যাশনাল লেভেলে, কিন্তু শহরাঞ্চলে আসলে বাচ্চাদের স্থূলতা অনেক বেশি। গ্রামের বাচ্চারা যতটুকু না স্থূল, ওখানে দেখাই যাবে না, ওটা অলমোস্ট 0। আর তাহলে যে বাকি স্থূল বাচ্চা যেগুলো, সেগুলো সবই আসলে ঢাকা, চিটাগং বা মেজর সিটিগুলোতে, সেখানেই বেশি। তো সুতরাং বাচ্চাদের ক্ষেত্রেও বেশি, বড়দের ক্ষেত্রেও বেশি। শহরাঞ্চলে বাচ্চাদের ক্ষেত্রে স্থূলতাটা অনেক বেশি, তার মানে তাদের লাইফস্টাইলের কারণেই তাদের স্থূলতাটা বেশি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আমরা তো আসলে স্থূলতাটা প্রথম পর্যায়ে তো লাইফস্টাইল প্রিভেনশন করার প্রথম উপায় হলো কি আপনাকে লাইফস্টাইল ঠিক করতে হবে। এই লাইফস্টাইল মডিফিকেশনটা কি হতে পারে সেটা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এখন আমরা একটু ম্যামের কাছে চলে যাচ্ছি। ম্যাম, মেয়েদের বিভিন্ন হরমোন রয়েছে, তো হরমোনের ব্যালেন্সের উপরে কি আসলে স্থূলতা কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা? আমি দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে স্থূলতা দিবসে। খুবই যুগোপযোগী দিবস এটি, কারণ আমরা সামনের দিকে যাচ্ছি, সমাজের অনেক পরিবর্তন হয়েছে এবং স্থূলতা এখন আমাদের বিরাট সমস্যা, বিশেষ করে নারীদের মধ্যে। এখন যেটা হচ্ছে যে নারীদের মধ্যেও কিন্তু আগে এত স্থূলতা দেখা যেত না, যেটা এখন আমরা অনেক প্রকট আকারে পাচ্ছি। বিশেষ করে বয়ঃসন্ধিকালে মেয়েদের যে সময় হরমোনাল চেঞ্জগুলো হচ্ছে সেই সময়, এবং রিপ্রোডাক্টিভ এজ মানে প্রজনন বয়সেও দেখা যাচ্ছে মহিলাদের স্থূলতা একটা বিরাট সমস্যা। তো যেটা বলছেন যে হরমোনের সাথে রিলেশন আছে কিনা, হ্যাঁ অবশ্যই কিছু আছে হরমোনের সাথে, যেমন এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, এটা কিছুটা এস্ট্রোজেনের সাথে রিলেটেড, মহিলা হরমোন যেটা আছে। কারো যদি শরীরে আধিক্য থাকে তাহলে হতে পারে। আরও কিছু হরমোন আছে যেগুলোর সাথেও কিন্তু স্থূলতা নির্ভর করে। থাইরয়েড হরমোন তার মধ্যে একটা, যে থাইরয়েড হরমোনের জন্য কিন্তু স্থূল হতে পারে। তো আমি যেটা মনে করি যে
হরমোনের সমস্যা জানা আমাদের দেশে এখন দেখতে পাচ্ছি, যেটা আমরা শহর অঞ্চলে দেখছি যে তাদের লাইফস্টাইলের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে স্থূল হয়ে যাচ্ছে। ছোট ছোট বয়সে বাচ্চারা বয়সন্ধিকালে একটা হচ্ছে যে তাদের খাওয়া দাওয়ার অনেক পরিবর্তন হয়েছে। এই যে ফাস্ট ফুড আসক্তি, এখন অ্যাডিকশন ফাস্ট ফুডের প্রতি, এটা কিন্তু বিরাট সমস্যা তৈরি করছে। এবং তাদের সিডেন্টারি ওয়ার্ক, মানে তারা তো হাঁটা চলা খেলাধুলা কিছুই নাই, বিশেষ করে শহর অঞ্চলে, যে তাদের খেলাধুলার মাঠ নাই, স্কুলে খেলাধুলার ব্যবস্থা সেরকম থাকে না বেশিরভাগ স্কুলে, এবং অন্য ধরনের খাওয়াতে আসক্তি হচ্ছে। আরেকটা যেটা আমি মনে করি যে স্ক্রিন টাইম খুব বেশি বেড়ে গেছে, যে মোবাইল, অল্প বয়সী বাচ্চারাও আজকাল মোবাইলে আসক্ত, তাদের ল্যাপটপ মোবাইল এসবে যেহেতু বসে বসে সবসময় এটা টিপছে, খেলাধুলা ওখানে করছে, এটাও প্রভাব ফেলছে স্থূলতাতে। আমরা যতটুকু জানি আমাদের মোট জনগোষ্ঠীর প্রায় 4 কোটির মতো, 4 কোটির কাছাকাছি মানুষ থাইরয়েড জনিত সমস্যায় ভুগছে। আপনি যেমনটা বলছেন যে অধিকাংশ ক্ষেত্রে এখন মেয়েদের ক্ষেত্রে দেখা যায় থাইরয়েড জনিত হাইপো অথবা হাইপার থাইরয়েডিজম রয়েছে। যদি কারোর এই থাইরয়েড রিলেটেড প্রবলেম থাকে তখন কিন্তু তারা বলে থাকে যে আমার ওজন বৃদ্ধি পাচ্ছে থাইরয়েডের ইমব্যালেন্সের জন্য, নট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম বলে বা আমার ফুড হ্যাবিট অস্বাস্থ্যকর বলে। থাইরয়েড হরমোনে যখন বেড়ে যায়, মানে হাইপোথাইরয়েডিজম যেটা, তখন কিন্তু কিছুটা মানুষ সিডেন্টারি হয়ে যায়। হরমোনের কারণেই তারা দেখা যায় অলসতা, ঘুমাচ্ছে বেশি, ফ্যাটিকনেস কাজ করে, সেই সব মিলিয়ে কিন্তু আলটিমেটলি তার স্থূলতার দিকে চলে যায়। এবং যেটা বললাম যে এস্ট্রোজেনের আধিক্য কিন্তু স্থূলতায় টার্ন নিতে পারে। আমরা আরো বিস্তারিত জানবো, চলে যাচ্ছি শাহাবুল স্যারের কাছে। আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের কোমরবিডিটি ডিজিজ, অর্থাৎ স্থূলতা হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে গেটওয়ে ডিজিজ, অর্থাৎ এখান থেকে ডায়াবেটিস হতে পারে, কার্ডিয়াক প্রবলেম হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে। এই সম্পর্কে একটু আপনার কাছে একটু জানবো। স্থূলতাটা ম্যাডাম ঠিকই বলেছেন যে এটা লাইফস্টাইল ডিজিজ এবং এটা রিল্যাপসিং রেমেডি, মানে আসবে আবার যাচ্ছে, কিন্তু অলওয়েজ থাকছে। স্থূলতাটা যে চলে যাবে একজন স্থূল ব্যক্তির কাছ থেকে তা মনে বলা যাবে না, কারণ দেখা যাবে কিছুদিন কন্ট্রোল করলো, কিছুটা ওয়েট কমলো, পরে দেখা গেলো আবার সেটা ফিরে আসছে। তাহলে এইটা পারসিস্ট যখন করে, এক সময় দেখা যাচ্ছে এই পেশেন্টটা ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ আক্রান্ত হচ্ছে, এবং পরবর্তীতে কিন্তু অনেকগুলো ক্যান্সারেরও কারণ হয়ে থাকে, বিশেষ করে জিআইটি ক্যান্সারগুলো হয়ে থাকে। ম্যাডাম যেটা বললেন যে বাচ্চাদের ক্ষেত্রে যে এই আসক্তি, এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো না থাকার ফলে, এবং আমাদের শহরাঞ্চলে আপনি দেখবেন যে আমাদের কিন্তু হাঁটার জায়গা নেই। হাঁটার জায়গা যা আছে তাও কিন্তু আপনার বিভিন্ন রকম যানবাহন আছে যেগুলো কিনা খুব রিস্কি ওদের জন্য, বিভিন্ন অ্যাক্সিডেন্ট, পথচারীরাই ভয় পায় হাঁটতে, হাঁটার প্যাডিস্ট্রিয়ান ওয়ে নাই। তারপর হলো ফাস্ট ফুড, দেখেন আমরা কিন্তু কেএফসি চিনি, আমরা পিৎজা হাট চিনি, আমরা সিক্রেট রেসিপি চিনি, কিন্তু আমরা কিন্তু মানে অর্গানিক ফুডের কোনো মানে প্রমোশনটা বাচ্চাদের ভিতরে হয় না। এবং আপনি যদি ধানমন্ডি এলাকা বা গুলশান এলাকা বা ঢাকার বিভিন্ন এলাকাগুলো দেখেন, গত 5 বছরে অলমোস্ট 2 গুণ 3 গুণ হয়ে গেছে ফাস্টফুডের দোকানগুলো। তাহলে কনজামশন অনেক বেশি, অতিরিক্ত তেল চর্বি খাওয়া, এবং ব্যায়ামের ঘাটতি তো আছেই, ব্যায়াম তো হচ্ছে না। ফলে দেখা যাচ্ছে বাসায় অনেক সময় আমরা, যেটা বললেন আগে কিছুক্ষণ আগে কথা বলেন যে ব্যায়ামের জন্য আমরা কি করতে পারি, বাসায় আমরা অনেক সময় ব্যায়ামের কিছু ইনস্ট্রুমেন্ট কিনি, কয়েক মাস প্র্যাকটিস করি, তারপর কিন্তু যে অবস্থায় ওগুলো পড়ে থাকে। আমার একটা ব্যক্তিগত প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে আমরা বলছি যে ঢাকা শহরের মধ্যে খেলার মাঠ নেই বা স্কুলগুলোতে খেলার সুব্যবস্থা নেই, কিন্তু আমরা ব্যক্তিগত উদ্যোগে কিছু করতে পারি কিনা? সেই ব্যক্তিগত উদ্যোগে যেটা বললাম আর কি, যে ব্যক্তিগত উদ্যোগে আপনি একটা সার্ভে করে দেখেন, এগুলো কিন্তু আপনার ইউজ হচ্ছে না। ওই যে বললেন যে রাখছি, অন্য কাজে ব্যবহার করছি, দেখা যাবে এটা একটা স্টোরেজের এরিয়া হয়ে গেছে, ইউজ হচ্ছে না। সুতরাং আমরা এটা ইউজ করছি না। তো আপনি যে প্রশ্ন করেছেন যে রোগগুলা কি হচ্ছে, সেই রোগগুলার চিকিৎসা করা, এবং রোগগুলার চিকিৎসাতে তো অনেক খরচ হচ্ছে, তা ইকোনমিক কস্টটা চিন্তা করতে হবে আপনাকে। তাহলে আপনি যদি একটা ওবেসিটিকে প্রিভেন্ট করতে পারেন, এই ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো যদি আমি কিন্তু কমাতে পারি, তাহলে কিন্তু আমার ইকোনমিক ইম্প্যাক্ট কিন্তু অনেক কমে যায়। দেশের যে এই যে ঘাটতিটা, এই যে ইকোনমিক বার্ডেন, এটা কিন্তু কমে যায়। কারণ আপনি মনে রাখবেন, ওয়ান্স এ পেশেন্ট ডায়াবেটিক, লাইফ লং কিন্তু সে ডায়াবেটিক, হাইপারটেনসিভ লাইফ লং, নন কমিউনিকেবল ডিজিজের এই লাইফ লং ডিজিজগুলা যে কতটুকু ইম্প্যাক্ট করে, আমরা যেটা দেখেছি যে অ্যারাউন্ড, আমরা যদি বলি যে আপনি কিন্তু খুব চমৎকার একটা পয়েন্ট আপনি এখন উত্থাপন করেছেন যে ইকোনমিক ইম্প্যাক্ট, এটা আরেকটু বিস্তারিত আপনার কাছে জানবো। একটু ম্যাডামের কাছে চলে যাচ্ছি। ম্যাডাম, আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম হতে পারে, আমরা একটু স্পেসিফিক করে পিসিওসিস সম্পর্কে জানতে চাই। আমরা জানি যে পিসিওসিস সাথে ওবেসিটির রিলেশন রয়েছে, আবার ওবেসিটি থাকলে তাদের পিসিওসিস হচ্ছে, এই সম্পর্কে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু এখনকার যে সমাজে।
পিসিওস মানে প্রতি 10 জন অ্যাডোলেসেন্টের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে 5 জনই পিসিওতে সাফার করছে। পিসিওটা কি? এটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তো সেটা হচ্ছে যে ওভারিতে কিছু বডিতে যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, ডায়াবেটিসের ভাব আসে। তো এই সব কিছুর মূলেই কিন্তু হচ্ছে ওবেসিটি। যেসব বাচ্চারা দেখা যাচ্ছে যে ওজন বেড়ে যাচ্ছে দ্রুত তাদের, এবং তখন পিরিয়ডের সমস্যা শুরু হয়ে যায়, দেখা যায় অলিগোমেনোরিয়া, মানে পিরিয়ডটা রেগুলার হচ্ছে না, 2-3 মাস পর পর পিরিয়ড হচ্ছে, তাদের হেয়ার আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হচ্ছে বডিতে, মুখে ফেশিয়াল হেয়ার বা বডির অন্যান্য জায়গায়ও তাদের দেখা যাচ্ছে এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে স্কিনটা, এবং অনেক বাচ্চাদেরও কিন্তু দেখা যায় ডায়াবেটিস চলে আসে এই পিসিওজের জন্য। যদিও বা একটা লিন পিসিও বলে একটা কথা আছে যে শুকনাদের মতো, সেটা মোস্টলি জেনেটিক্যাল হয়, কিন্তু মেজরিটি ইজ সাফারিং ফ্রম ওবেস পিসিওজ। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হয়, আমি তো দেখছি আমাদের প্র্যাকটিসিং জীবনে যে গত 10-15 বছরে এটা ব্যাপক একটা পরিবর্তন হয়েছে, এবং সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। বর্তমানে এটা কিন্তু একটা বার্নিং ইস্যু, আমরা বলতে পারি বিরাট বার্নিং ইস্যু। এবং পিসিওস যে ছোট বাচ্চাদের যেরকম হচ্ছে, কিন্তু এটা আলটিমেট কনসিকুয়েন্স তো হচ্ছে দীর্ঘমেয়াদী হচ্ছে যে ইনফার্টিলিটি। এটা থেকে যারা পিসিও যে সাফার করে যেসব মহিলারা, তাদের কিন্তু আলটিমেটলি যে তারা বন্ধ্যাত্বতে ভোগেন। হ্যাঁ, তারা বিয়ে শাদী হওয়ার পরে দেখা যাচ্ছে বাচ্চা কনসিভ করছে না, বন্ধ্যাত্বতে তারা সাফার করে। তাহলে পরে এই যে আমরা ওবেসিটি যদি প্রিভেন্ট করতে পারি, তাহলে পিসিওসটা আমরা প্রিভেন্ট করতে পারছি, এবং আলটিমেটলি কিন্তু আমাদের বন্ধ্যাত্ব, যেটা কিনা বন্ধ্যাত্বের চিকিৎসা আপনারা জানেন মানে যে কনসিকোয়েন্স আমরা বলতে পারি সেটা ইনফার্টিলিটির দিকে চলে যাচ্ছে, এবং ইনফার্টিলিটি তো একটা বড় মেজর ইস্যু, যার বাচ্চা নাই তার জন্য এটা বিরাট বড় সমস্যা, এবং এটা চিকিৎসা তো অনেক ব্যয়বহুল। কাজেই আলটিমেটলি দেখেন সবকিছুই কিন্তু ব্যয়ের সাথে রিলেশন আছে। এবং ওবেসিটি যে শুধু আমি বলছি যে পিসিওস এর জন্য তা না, ফুড হ্যাবিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে ফুড হ্যাবিটটাও সাথেও রিলেটেড, মানে এটা একটা ভিশিয়াস সাইকেল, সবকিছু একটার সাথে একটা রিলেটেড। এবং এক্সারসাইজ, সিডেন্টারি লাইফস্টাইল, তারপরে যে রাত জাগা, এটাও কিন্তু পিসিওস এর সাথে বিরাট বড় একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। যে পিসিওস যাদের হয়, দেখা গেছে হিস্ট্রি নিলে তারা বেশিরভাগই আছে যে রাতে দীর্ঘক্ষণ জেগে থাকে এবং দিনে ঘুমাচ্ছে। আচ্ছা, আমরা তো সামারিটি বলতে পারি যে একটা আনহেলদি লাইফস্টাইলের কারণেই কিন্তু এত ধরনের ডিজিজ হচ্ছে। স্যারের কাছে আমাদের যে উত্তরটি জানার ছিল, যে আপনি খুব চমৎকার করে বলছিলেন যে স্থূলতা আমাদের ইকোনমিক ইম্প্যাক্টটা তৈরি করতে পারে, সেটি আসলে কিভাবে? অনেকভাবেই তৈরি করতে পারে। একটা স্থূল ব্যক্তি, তার কর্মক্ষমতা কিন্তু কমে যায়, ফলে তার যে সময় তার মিডল এজে যে কর্মক্ষম থাকার কথা ছিল সেই কর্মক্ষমতা পাচ্ছে না। তারপর সে পরবর্তীতে দেখা যাচ্ছে তার ডায়াবেটিস, হাইপারটেনশন বা ইসকেমিক হার্ট ডিজিজ যেগুলো হচ্ছে, বা ক্যান্সার, এগুলো তো অনেক চিকিৎসা করতে হবে, এবং অলমোস্ট লাইফ লং চিকিৎসা করতে হয়। ক্যান্সারের জন্য অনেক জটিল চিকিৎসা করতে হয়। এরও তো একটা ইকোনমিক ইম্প্যাক্ট আছে। ওভারঅল কস্ট বার্ডেন অনেক বেশি। ফলে এই কস্ট বার্ডেন যদি আমি কমাতে চাই, তাহলে কিন্তু আমি প্রথম থেকেই আমি প্রিভেনশনে চলে যেতে পারতাম। যদি আমি ওবেসিটিটা কমাতে পারতাম, অ্যাটলিস্ট কিছুটা কমতো। যেমন যে প্রজেক্টেড যে ইকোনমিক ইম্প্যাক্ট বলা হচ্ছে যে আগামী 2030-র দিকে অ্যারাউন্ড $25 বিলিয়ন বাংলাদেশে লস হবে শুধুমাত্র এই ওবেসিটির জন্য। তো এই জিনিসটা তো ছোটোখাটো অ্যামাউন্ট না, সুতরাং এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা হলো যে সরকারেরও কিন্তু এখানে কিছু মানে নীতি নির্ধারণী কিছু বক্তব্য থাকা উচিত। যেমন হলো কি, আমরা যদি কিছু রেগুলেটরি ল করতে পারি যে আমরা নিরাপদ খাদ্য, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে এটা যদি আমরা অ্যাক্টিভলি যদি ইমপ্লিমেন্ট করতে পারি, যে এই যে আমাদের কোল্ড মানে বেভারেজগুলা, এই যে সুইট অ্যান্ড বেভারেজ এগুলো যেগুলো আছে, তো এগুলো আপনার এই সমস্ত প্রোডাক্টগুলো তো ওবেসিটির একটা অন্যতম কারণ। এই ধরনের এন্ড প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশে কিন্তু কম্পারেটিভলি অন্য দেশের চেয়ে অনেক কম দাম। এই দাম কম, এদের এই সমস্ত প্রোডাক্টের উপর যদি আমি কিছু রেগুলেটরি ট্যাক্স ইম্পোজ করে যদি এই দামটা বাড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এই কনজামশনটা কমে যেতে পারে। WHO কিন্তু একটি সার্ভেতে দেখিয়েছে যে 20% যদি আমরা দাম বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু 20% কনজামশন কমে যাবে। আর যদি এই সুইট অ্যান্ড প্রোডাক্টগুলোর কনজামশন কমে যায়, এটাও তো একটা মানে একটা হেল্পফুল হতে পারে যে ওবেসিটি কমার জন্য। ঠিক তেমনি আমরা কিন্তু এই যে বিভিন্ন হোটেলগুলা, সেখানে আমরা কিন্তু কিছু রেগুলেটরি ট্যাক্স ইম্পোজ করতে পারি, যেন অযথা এই ধরনের অপ্রয়োজনীয় খাওয়া দাওয়াগুলা না ব্যবহার করা হয়, তাহলে হতে পারে। তারপর হলো কি, গভর্নমেন্টের উচিত হবে যে বিভিন্ন এরিয়াগুলোতে একটু আমাদের বাসিন্দাদের হাঁটার ব্যবস্থা করা, ব্যায়ামের ব্যবস্থা করা, তাহলে দেখবেন যে অনেক কিছু হেল্পফুল হবে। আরেকটা ব্যাপার হলো স্কুলের রেগুলেশনটা ইম্পর্টেন্ট। যে স্কুলগুলো আমাদের বাসায় হচ্ছে, বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়াতে ছোটো ছোটো স্কুল হচ্ছে, সেখানে কোনো খেলার মাঠ নেই, সেখানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার কোনো ব্যবস্থা নেই। তাহলে ফলে এই ধরনের স্কুলগুলা করার আগে তাদের
স্ট্রাকচারটা, ইনফ্রাস্ট্রাকচারটা আছে কিনা, খেলাধুলার ব্যবস্থা আছে কিনা সেটা দেখা উচিত। যত্রতত্র আমরা ইউনিভার্সিটি তো খুলে দিচ্ছি, ইউনিভার্সিটিগুলোতে কোনো রকম খেলাধুলার ব্যবস্থা নেই, কোনো স্টেডিয়াম নেই, খেলার মাঠ নেই। সুতরাং আমি মনে করি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ব্যায়াম, সব কিছু গভর্নমেন্টের একটা রুলস এন্ড রেগুলেশনের বিষয়ে চলে আসা উচিত। তাহলে সরকারের ভূমিকাটা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে ম্যামের কাছে আমি এই উত্তরটা জানতে চাই যে ম্যাম, আপনার কাছে আসলে কি মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে নারীদের, বাচ্চাদের এবং সেই সাথে আমরা যতটুকু বিভিন্ন পরিসংখ্যানে দেখেছি, বিভিন্ন সার্ভেতে দেখেছি, প্রাপ্তবয়স্কদের মধ্যে অর্থাৎ 4 জনের মধ্যে 1 জন কিন্তু ওবিসিটিতে ভুগছে। এক্ষেত্রে স্যার যেমনটি বলছিলেন যে স্কুল কলেজে যদি কোনো নিয়ম নীতি তৈরি করা যেতে পারে, আপনার কাছে কি মনে হয়, আপনার মতামত কি? হ্যাঁ, অবশ্যই আমি প্রফেসর শাহাবুলের কথার সাথে একদমই একমত যে স্কুলগুলোতে যখন রেগুলেটরি বডি থাকে, যে ওরা যদি পারমিশন দেওয়ার আগে একটা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি এই জিনিসগুলো অবশ্যই বাধ্যতামূলক থাকতে হবে। এখন যেটা হয়েছে যে টিচিংটা এমন যে বাচ্চারা কন্টিনিউয়াস হয় টেবিলে বসে থাকতে হবে, বা তো এইভাবে তো হয় না। ফিজিক্যাল এক্সারসাইজ আর পার্ট অফ লাইফ, ঠিক না? তো এটা কিন্তু বোঝাতে হবে ছোটোবেলার থেকে। মোটিভেশনটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যে মোটিভেশন আমাদের দেশের মানুষের মধ্যে কিন্তু এক্সারসাইজের মোটিভেশন নাই। যে আমরা যত শিক্ষিতই হই সবাই জানি আমরা যে এক্সারসাইজ করা ভালো, হাঁটাটা ভালো, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা শুরু করছি কিন্তু কনসিস্টেন্সি যেটা সেটা আমরা ধরে রাখতে পারছি না। আমাদের জায়গা ওই যে স্বল্পতা, আমাদের হাঁটার কিন্তু কোনো এরকম জায়গা নাই। হ্যাঁ, তো ভালো মানে ঢাকা শহরের কথা আমি বলবো যে মেয়েদের কিন্তু হাঁটার সুব্যবস্থা নাই, মেয়েরা অনেক ইনসিকিউর, হাঁটতে গেলেও অনেক অসুবিধা আছে। তো এইগুলার আসলে পরিবর্তন, প্ল্যানিং দরকার আমার মনে হয়। কেন এটা একটা হেলথ হ্যাজার্ড হয়ে দাঁড়িয়েছে এখন। আমি মেয়েদের কথাই বলবো যে আমাদের মেয়েদের জন্য এটা বড় হেলথ হ্যাজার্ড, এই ওবেসিটি। হ্যাঁ, তো এটা আমাদেরকে এখন চিন্তা করার সময় এসছে আসলে যে কীভাবে আমরা, এবং স্কুলগুলোতে আমার মনে হয় যে বাচ্চাদের এই ধরনের ক্লাসগুলা দরকার ওদের, যে হেলথ রিলেটেড, যে মানে কিভাবে তারা খাদ্যাভ্যাস কী হওয়া উচিত, এবং প্যারেন্টসদেরও এখানে অনেক রোল আছে। আমি দেখেছি অনেক প্যারেন্টসরাই তাদের বাচ্চাদেরকে ফাস্ট ফুড খেতে উৎসাহিত করেন। আমি তো বলি যে আপনি এত টাকা দেন, টাকা না দিলে তো বাচ্চারা কিনে খাবে না। তো ছোটবেলা থেকেই তাদেরকে বোঝাতে হবে যে অর্গানিক ফুড, বাসার খাবারগুলাই হেলদি খাওয়া, ওগুলাই খাওয়া উচিত। টিফিনটা দিচ্ছি সেটা তো আসলে হেলদি ফুড। হ্যাঁ, অনেক সময় ঝামেলার জন্য আমি দেখেছি এবং অনেক ভোরেই ধানমন্ডি অনেক জায়গায় দেখা যায় ভোরে অন্য দোকান না খুললেও ফাস্টফুডের দোকানগুলো খুলে বসে আছে, বিকজ বাচ্চা টিফিন নেবে সেটা দিয়ে। তো এই জিনিসগুলো আসলে আমাদের প্রিভেন্ট করতে হবে। আমার মনে হয় যে এগুলো এখন সময় এসছে, এগুলা মিডিয়ার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমেই আসলে জিনিসগুলো মানুষের মধ্যে সচেতনতাটা তৈরি করতে হবে। ম্যাম, আপনি বলছিলেন যে নারীদের ক্ষেত্রে স্থূলতার সংখ্যাটা অনেক বেশি, প্রবণতাটা অনেক বেশি। আপনাদের কাছে নিশ্চয়ই এমন অনেক পেশেন্টরা আসে যারা কনসিভ করতে চায়, খুব ইমার্জেন্সি, হয়তো 2-3 মাস সময়ের মধ্যে তাদেরকে ওজন কমাতে হবে। এক্ষেত্রে কি আপনারা ডায়েটারি ম্যানেজমেন্টের পাশাপাশি কোনো ধরনের সাপ্লিমেন্ট অর মেডিসিন প্রেসক্রাইব করেন কিনা? না, আসলে তো ওরকম মেডিসিন যখন প্রেগনেন্সি বা এর জন্য তারা চেষ্টা করবে, তখন আমরা কোনো ধরনের মেডিসিন আসলে ভাবে অ্যাডভোকেট করি না, যেগুলো আপনার ওজন কমাতে সাহায্য করে, যে ধরনের ইনজেকশনগুলি কিছু কিছু আছে এখন নতুন। কিন্তু আপনার তাছাড়া আমরা যেটা বলি ডায়েট আর এক্সারসাইজ এবং নিউট্রিশন, আমরা নিউট্রিশনিস্টদের কাছে রেফার করি। এখন তো নিউট্রিশনিস্ট আছে এবং মানুষরাও কিছুটা মোটিভেটেড, কিন্তু এত অল্প সময় আসলে একবার ওজন কিন্তু বাড়ানো খুব সহজ, কিন্তু কমানো খুবই কঠিন। তো সেই জন্য দেখা গেছে যে যেই টাইম টার্গেট বেঁধে দেওয়া হয় তারা বেশিরভাগ ক্ষেত্রে পারে না। কিন্তু বন্ধ্যাত্বের চিকিৎসায় কিন্তু ওজন কমানোটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ওজন না কমিয়ে যদি একটা মা প্রেগনেন্স যদি হয়ও সে, তারপরেও কিন্তু অনেক ধরনের কোমরবিডিটিস ডেভেলপ করে, মানে তার সাথে তার হাইপারটেনশন, প্রেশার বেড়ে যেতে পারে, প্রেশারের সমস্যা, এক্লেমশিয়া, ডায়াবেটিস। হ্যাঁ, বাচ্চারও কিন্তু অনেক ধরনের সমস্যা হয় বেশি ওজন সম্পন্ন মাদের কাজেই। এবং দেখা গেছে যাদের অনেক ওজন তারা কিন্তু অ্যানিমিয়াতে ভোগে অনেক ক্ষেত্রেই। তো এটা তো আসলে একটা ম্যালনিউট্রিশন, ওজন বেশি থাকা তো তারা ম্যালনিউট্রিশনের মধ্যেই পড়ে এটা। তো সেই জন্য আমার মনে হয় যে এই সচেতনতাগুলা, যে কোন খাদ্যাভ্যাসগুলো ভালো, এমনি তো আমাদের দেশে আমরা ভাত প্রধান, ঠিক না? এখানে আমরা কার্বসের উপরে বেশি নির্ভর করি। তো চিনি, এই যে এত মিষ্টি ছড়াছড়ি চারিদিকে, তো মিষ্টি খাওয়া আসলে কমাতে হবে। এক কথাতে বলতে পারি যে ডায়েটারি মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটু স্যারের কাছে জানতে চাইবো যে ওভারঅল একজন মানুষের, সেটা আমরা অ্যাডাল্ট পার্সনই বলি, মেল ফিমেল এবং শিশুদের ক্ষেত্রে সুস্থ থাকার জন্য এবং এই স্থূলতা থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য আসলে আমরা কি কি করতে পারি? কি করতে পারি, তো প্রথম থেকে আমরা সেটাই বলছি, এক লাইফস্টাইল আর ডায়েটারি ম্যানেজমেন্ট, এটা হলো কি। আর বাকিটা যেটা হলো যে আমরা পেডিয়াট্রিক্স গ্রুপে আমরা এটা প্রপোজ করবো না, কিন্তু অ্যাডাল্ট
পপুলেশন যখন যাদের ওবেসিটি বিএমআইটা অনেক বেশি হয়ে যায়, 30-এর উপর হয়ে যায়, তারা অ্যাক্টিভিটি লিমিটেড হয়ে যাচ্ছে, অন্যান্য ডিজিজগুলো এফেক্টেড হচ্ছে, তখন আমরা কিছু ট্রিটমেন্ট, কিছু অ্যাডভাইস করে থাকি। যেমন প্রথম দিকে তাদের ডায়েটারি এবং এক্সারসাইজ, লাইফস্টাইল চেঞ্জ করা, এর পরবর্তীতে কিছু ড্রাগসও ইউজ করা যায়। কিছু নতুন ড্রাগস এসেছে, সেগুলো ইউজ করা হয় এবং সেগুলো ইউজ করলে দেখা যাচ্ছে অনেক সময় ফ্যাটি লিভার, তারপর হলো কি ডায়াবেটিস, এগুলো মোটামুটি কন্ট্রোল হয়ে আসে। ফলে এগুলো কিন্তু খুব ভালোই কাজ করে। কিন্তু সমস্যা হচ্ছে এটা না, সমস্যা হচ্ছে এগুলা কতদিন আমরা ইউজ করব, হোয়াট ইজ দ্য ডোজ, কদিন পর্যন্ত চলবে। দেখা যাবে যে আমি 1 বছর চালালাম, তারপরে দেখা গেলো যে আবার সেই আমার ওবেসিটি বাড়তে শুরু করেছে, ডায়াবেটিস আনকন্ট্রোল। সুতরাং আমি মনে করি যে ড্রাগস কোনো সলিউশন না। সলিউশন আপনার আগে অ্যাওয়ারনেস, প্রিভেনশন, লাইফস্টাইল ম্যানেজমেন্ট, সুতরাং এটাই ম্যানেজ করা উচিত। অর্থাৎ সাপোর্টিং হিসেবে হয়তো কাজ করতে পারে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয় আমাদের আজকের আলোচনার মধ্যে আমরা মূল একটা জিনিসই আমরা সামারি যদি বলতে পারি যে ডায়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং ওভারঅল লাইফস্টাইল মডিফিকেশন এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই স্থূলতাকে প্রিভেন্ট করার জন্য। অসংখ্য ধন্যবাদ আবারও দুজনকে। আজকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি অ্যারিস্টো ফার্মাকেও ধন্যবাদ দিচ্ছি যে ওনারা একটা সুন্দর এবং যুগোপযোগী একটা টপিকস নিয়ে আমাদের আলোচনার সুযোগ করে দিয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এটা একটা স্লোগানই হওয়া উচিত যে আমরা আসলে এই স্থূলতা কমিয়ে আমাদের নন কমিউনিকেবল ডিজিজ যেগুলা বলেছেন প্রফেসর শাহাবুল, সেগুলার বিরুদ্ধে আমরা স্লোগান তুলতে পারি, যে তাহলে আমাদের দেশও বাঁচবে, জাতিও বাঁচবে। আমি আপনার মাধ্যমে এনটিভি সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যদি মনে করে থাকি যে আমাদের এই ইনফরমেশনগুলো ওনাদের কাজে লাগবে, যদি কাজে লাগে তাহলে আমরা খুবই সৌভাগ্যবান হব। আমি এই অনুষ্ঠান আয়োজনের জন্য অ্যারিস্টো ফার্মাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এনটিভি ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ক্রনিক কেয়ার ডিভিশন অফ অ্যারিস্টো ফার্মা লিমিটেডের সৌজন্যে এনটিভির স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণে। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।